নমস্কার, দেখছেন হাই নিউজ এনপিএই সলিউশন হাই ক্লাসরুম নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় হলো জুওলজি, আর আমার সঙ্গে রয়েছেন মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের জুওলজির অধ্যাপিকা শবনম রহমান। স্বাগত জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সৃজিতা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত নিজেকে ইন্ট্রোডিউস করি। আমি শবনম রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জুওলজি, মৃণালিনী দত্তা মহাবিদ্যাপীঠ, বিরাটি, কলকাতা থেকে। আর সব থেকে প্রথমত আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের ম্যাডাম জিবি প্রেসিডেন্ট ম্যাম চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরে আমি একটা খুব বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর অপূর্ব কুমার বন্দ্যোপাধ্যায়, আর আমার পুরো এমডিএম ফ্যামিলিকে, টিচিং এন্ড নন টিচিং মিলে, and our lovely students for taking this initiative and providing us this experience. And secondly, I would to thank HN News Channel for taking such a beautiful platform and initiative for facilitating this teaching and learning process through online, which is absolutely the need of the hour. তাহলে এবার কি টপিকটা স্টার্ট করি? আচ্ছা, তাহলে আজকে টপিক যেটা আমি পড়াবো সেটা হবে সেমিস্টার 5 অনার্স এর। আর এই টপিকটা খুব সিম্পল একটা টপিক, জেনেটিক্স। জেনেটিক্স এর মধ্যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। এই টপিকটা শুধুমাত্র আমাদের অনার্স কিংবা জেনারেল বলে না, ক্লাস 11-12 এর বাচ্চারা যারা নিট অ্যাসপিরেন্টসও, তারাও কিন্তু এটাতে একদমই এটা খুব হেল্পফুল হবে, আই রিয়েলি হোপ সো। সো ফর দিস আমি তাহলে স্ক্রিনটা এবার শেয়ার করব। ঠিক আছে, first foremost introduction to genetics. তাহলে what is genetics should be our first question. কি genetics কি? Now genetics is nothing but it is a branch of biology which deals with heredity and variation of organisms. Heredity কি? আমি আমার বাবা মায়ের মতো দেখতে, আমরা সবাই আমাদের প্যারেন্টস এর মতো দেখতে, so that because we have passed on some heredity from them. নিম গাছই ফল দেবে, this is what is heredity is all about. So it is passing of traits from parents to organism. যেরকম প্যারেন্টস, তার যে অর্গানিজমটা কিংবা তার যে অফস্প্রিংটা হবে সেটাও তার মতোই হবে, সেটাকেই আমরা হেরিডিটি বলি। আর ভেরিয়েশন হয় যেটা জেনারেলি আমরা যেটা দেখি একটু ডিফার করে, সবসময় অফস্প্রিং ক্লোন কপি অফ দি প্যারেন্ট হবে সেটা হবে না। তো এই যে ডিফারেন্সটা ফ্রম দি প্যারেন্ট টু দি অফস্প্রিং, দিস ইজ ভেরিয়েশন। আর হেরিডিটিতে দ্য মেইন থিং যেটা আমরা সবসময় কথা বলি কি পাস অন হয়, সো উই সে ট্রেটস পাস অন হয়। Now what are these traits? These are nothing but these are characteristics that are inherited from generation on generation. যেরকম hair color, height, body type, susceptibility to some diseases, যেমন আমরা বলি কি ফ্যামিলিতে কি ডায়াবেটিস আছে, আচ্ছা ফ্যামিলিতে কি পিসিওডি আছে, because these are few traits that can be passed on from generation to generation. So এটা একটা বেসিক আউটলুক কি what is basically genetics. এবার এই জেনেটিক্সটা ইন্ট্রোডিউস করার জন্য there was one person who introduced genetics to us. প্রথমত কিন্তু জেনেটিক্স এর এরকম এতটা নলেজ ছিল না in 1800s or so. So we did not have much knowledge about কি genetics কি কিংবা কিভাবে আমরা traits গুলো pass on করি. But there was one person who told us this, that is Georg Johann Mendel. Mendel এর একটু ব্রিফ হিস্ট্রি আমাদেরকে পড়তে হবে যেহেতু এটা সিলেবাসে আছে। So he was an Australian monk who was born in Czech Republic in 1822. He was always very much interested in natural science. সবসময় ন্যাচারাল সায়েন্স নিয়ে ওনার পড়াশোনা করার খুব আগ্রহ ছিল। And he studied theology though, but when he went to University of Vienna, he studied botany and learned various scientific methods. পড়াশোনা হয়ে গেল, উনি ফিরে এলেন, তারপরে উনি কিন্তু as a teacher start করলেন নিজের career and as a monk in the church. So when he was working in the church, that time only he started cultivating pea plant, মটর গাছ চাষ করা উনি শুরু করলেন। প্রায় 8 থেকে 9 বছর উনি মটর গাছ চাষ করলেন, অনেকটা ডেটা কালেক্ট করলেন। তারপরে কিন্তু যে রেজাল্টস গুলো আমরা আজ দেখতে পাই, ইট ইজ আ হিউজ টেনিওর ওয়ার্ক যেটা আমরা পাই। অনেক ডেটা কালেক্ট করে 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 উনি ওগুলো ম্যাথামেটিক্যালি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যালি একটা ডেটা রিপ্রেজেন্টেশন স্টার্ট করলেন, which was very very new that time. Prior to Mendel, মানে মেন্ডেলের আগে
ব্লেন্ডিং বলে একটা কনসেপ্ট ছিল কি দুটো প্যারেন্টস এর ক্যারেক্টারিস্টিক্স ব্লেন্ড হবে, একসাথে আসবে, আর সেটাই হবে অফস্প্রিং। কোনো কনক্রিট থিওরি ছিল না কি কি যাচ্ছে এক্স্যাক্টলি প্যারেন্টস থেকে অফস্প্রিং এর মধ্যে, সো দ্যাট ইট ইজ হ্যাপেনিং। সো বিফোর হিম everybody knew that it is a dilution or a blending কি parents এর characteristics যা সেটাই হয়তো offspring এর মধ্যে যাবে, but in a diluted or a blended form. But he was different. In 1866 he published all whatever he found out, his theories in experiments of plant hybridization, in which he established these three principles of inheritance যেগুলো আমরা পড়বো, and there he spoke about all his work and everything. কিন্তু খুব আনফরচুনেট বলা যেতে পারে কি ওনার কাজ কোনো রেকগনিশন পায়নি। ওনার কাজ রেকগনিশন না পাওয়ার অনেক ওই টাইমে কারণ ছিল, ফার্স্ট অফ অল হি ওয়াজ আ ম্যাথমেটিশিয়ান এন্ড নট আ পিওর বায়োলজিস্ট হু ইজ ওয়ার্কিং। তাহলে একটা ম্যাথমেটিশিয়ান একটা স্ট্যাটিস্টিশিয়ান কাজ করবে বায়োলজিতে, সেটা কাউন্টার পার্টদের খুব একটা অ্যাকসেপ্টেবল ছিল না। সেকেন্ডলি কনসেপ্টটা অ্যাকসেপ্টেবল ছিল না কি how can some concrete thing should be passed from generation after generation. তখনও genetics, genes, chromosomes, nothing was known to humans, so nothing was known in biological science as such, so it was very difficult to process. And what methods he started, মানে যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ উনি নিয়েছিলেন চেকার বোর্ড এন্ড অল, ওগুলো খুব নতুন ছিল, and he did not have any solid proof of what, কোন একটা ফিজিক্যাল প্রুফ কিন্তু ফ্যাক্টরস গুলোর ছিল না যে কাজ উনি করেছিলেন। সো আনফরচুনেটলি সবের জন্য his work remained extremely ununderstandable that time. So after that, so Mendel was the first biologist to use mathematics to explain results in quantitative. এই কনসেপ্টটাই কি বায়োলজিক্যাল কোনো কনসেপ্ট কেউ কোয়ান্টিটিভলি আমরা বুঝতে পারি কোনো একটা জিনিস, সেটা কিন্তু তখন অ্যাকসেপ্টেবল ছিল না। and he predicted the concept of genes. তার আগে জিনস এর কোনো কনসেপ্ট ছিল না আমাদের কাছে। he said that whatever, তখন জিনস কথাটাও আমরা জানতাম না, so what he called was known as factors. He said that the genes occurs in pairs, তখন factors বলা হতো কি এই factors are those things which are getting passed on from parental to offspring generation. Now এই করতে করতে তারপরে ওনার কাজ বেসিক্যালি যখন আরো বাড়তে লাগলো, people started knowing. After his death, unfortunately, 3 independent biologists came across his work, and ওরা কিন্তু এই কাজটা finally দাঁড় করালো and বললো কি what Mendel said was not absolutely, but somehow it was very very correct, and the concept was extremely right. So from that we have got Mendel as the father of classical genetics. কি উনি এটা স্টার্ট করেছিলেন, and he is only known as the father of genetics. আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ার আগে কিছু কিছু টার্মিনোলজিস আমাদেরকে জানতে হবে। কি রকম? যেমন ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ হোমোজাইগাস। হোয়াট ইজ হোমোজাইগাস? হোমো মিন্স সেম, তাহলে from each parent, আমরা এটা জানি আমাদের ক্লাস 11-12 এর এটা কনসেপ্ট কি জিনস আমরা থ্রু প্যারেন্টস পাই। তাহলে having identical genes one from each parent যদি সেম হয়, যেমন টল প্লান্টের ক্ষেত্রে ক্যাপিটাল টি যদি একসাথে হয়, that is homozygous. Heterozygous, similarly, what is hetero? It means it's different. So having two different genes for a particular characteristics, like if I say again a tall plant, but it is a heterozygous tall plant, then it will have an allele of capital T and small t. Arakta concept, dominant or recessive. Dominant is that characteristics, ওই একটা characteristics যেটা আমি দেখতে পাবো, which is প্রকট, which is visible. So the dominant allele is an allele of a gene that masks or suppresses the expression of any other allele. তার সাথে যেই allele থাকুক না কেন, যদি কোনো dominant allele থাকে, it will be masking or suppressing the other allele, আর ও নিজের ফেনোটাইপ কিংবা নিজেকে এক্সপ্রেস করবে। কি করে আমি চোখে দেখে বুঝবো কি ডমিনেন্ট? না, যেটা সব থেকে বেশি থাকবে কোয়ান্টিটিভলি,
পিক প্লান্টের মটর গাছের কথা বলছি, কি করে বুঝেছিলেন? দেখলেন কি যখন ক্রস করছেন যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস পাওয়া যাচ্ছে, দ্যাট ইজ দি ডমিনেন্ট অ্যালিল ফর আস। সিমিলারলি পুরোটাই উল্টো। Recessive allele. What is recessive allele? That allele that is masked by the dominant allele. যেটা দেখা যাচ্ছে সেটা ডমিনেন্ট, কিন্তু যেটা দেখা যাচ্ছে না কিংবা যেটা প্রকাশ্য পাচ্ছে না সেটা আমাদের কাছে রিসেসিভ অ্যালিল হয়ে যাবে। যে রিসেসিভ অ্যালিলকে ডেফিনেটলি ডাবল ডোজে থাকতে হবে, দুটো কপি থাকতে হবে, তবেই সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে, আদারওয়াইজ নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। আরো দুটো টার্ম, জেনোটাইপ অ্যান্ড ফিনোটাইপ, এটা আরেকবার আসবে যখন আমরা পরে ক্রস গুলো পড়বো। জিনোটাইপ হচ্ছে জেনেটিক মেকআপ অফ দি প্লান্ট, ওই প্লান্টের জেনেটিক কম্পোজিশন কি, জেনেটিক্যালি সে কি রকম, সেটা হচ্ছে জেনোটাইপ। আর ফিনোটাইপ হচ্ছে দ্য ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, বাইরে থেকে দেখতে কি রকম। লাল তো সবাই লাল যদি হয় তাহলে হয়তো রেড ইজ দি জেনেটিক ফেনোটাইপিক অ্যাপিয়ারেন্স, কিন্তু তার জেনেটিক্স কি সেটা আমরা পরে বুঝবো। বাট ফিনোটিপিক্যালি হচ্ছে যেটা বাইরে থেকে, সেটা কিন্তু সেম জিনোটাইপের জন্য একটু ডিফারেন্টও হতে পারে, ইজ নট প্রবলেম। না, উনি কি কি ক্যারেক্টারিস্টিক্স, উনি পি প্লান্টের কি কি ক্যারেক্টারিস্টিক্স পড়েছিলেন এটা জানাও খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট এন্ড ফরমোস্ট স্টেম লেন্থ নিয়ে উনি পড়াশোনা করেছিলেন, দেখেছিলেন কি কি টল এন্ড ডফ দুটোই ভেরিয়েন্টস। পড সিড নিয়ে কিংবা পড শেপ নিয়ে কাজ করেছিলেন, ইনফ্লেটেড এন্ড কনস্ট্রিক্টেড, সিড শেপ স্মুথ এন্ড রিঙ্কল, সিড কালার yellow and green, flower position lateral and terminal, flower color purple and white, pod color green and yellow। এর মধ্যে সবটাই একটা ডমিনেন্ট, উপরের গুলো ডমিনেন্ট, নিচের গুলো রিসেসিভ। সো অল দ্যাট হি স ওয়াজ দিস কন্ট্রাস্টিং 7 ক্যারেক্টারিস্টিক্স। এই নিয়ে ওনার 8 বছরের কাজ। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস ওনার এক্সপেরিমেন্টস এর রিলেটেড, দ্যাট হোয়াই ডিড হি চুজ পি প্লান্ট। এটাও কোয়েশ্চেন হিসেবে, মানে আমাদের পরীক্ষার হিসেবে কোয়েশ্চেনেও খুব আসে। হোয়াই ডিড হি চুজ পি প্লান্ট? হি চুজ পি প্লান্ট due to various reasons. First and foremost, যেটা আগের স্লাইডে দেখালাম, that it has 7 contrasting characteristics. উনি যেই ক্যারেক্টারিস্টিক্স নিয়েছিলেন একদম কন্ট্রাস্টিং, একদম একে অপরের থেকে বিপরীত। টল শর্ট, চোখে পরিষ্কার বোঝা যাবে, পার্পল হোয়াইট, চোখে পরিষ্কার বোঝা যাবে, গ্রিন ইয়েলো, একদম সম্পূর্ণ আলাদা, ডিফারেন্ট। বলে কন্ট্রাস্টিং ক্যারেক্টার্স গুলো উনি দেখতে পেয়েছিলেন। ইট ইজ এক্সট্রিমলি ইজি টু কাল্টিভেট, মটর গাছ চাষ করা খুব সোজা, অ্যানুয়াল একটা প্লান্ট, যখন তখন চাষ করা যেতে পারে, শর্ট জেনারেশন টাইম, একসাথে অনেকগুলো সিডস দেয়, আর সব সিডস কিন্তু ভায়াবল, খুব তাড়াতাড়ি অনেক মটর গাছ চাষ করা যেতে পারে। আর ক্রস পলিনেশনও করে, সেলফ পলিনেশনও করে। সেলফ পলিনেশন কি? যখন নিজে নিজে পলিনেট করছে। আর ক্রস পলিনেশন যখন অন্য কোনো একটা ফ্লাওয়ারের সাথে কিংবা অন্য কোনো একটা প্লান্টের সাথে পলিনেট করছে, সেটা আর্টিফিশিয়ালিও করা যেতে পারে, যেটা উনি সবসময় করতেন। কিভাবে? অন্য একটা ফ্লাওয়ারের স্টেমেন থেকে পোলেন্স গুলো নিয়ে, একদম অ্যান্থার থেকে পোলেন গুলো নিয়ে অন্য একটা কার্পেলে দিয়ে দিতেন। তো এইভাবে হোয়াট এভার ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স হি ওয়ান্টেড ফ্রম দ্য প্লান্টস, সেই প্লান্টস থেকে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো উনি কাল্টিভেট করতেন। না, so in his experiments, what is the basic thing that he did? He did study mathematical trends in breeding patterns. Breeding pattern মানে বারবার এই যে চাষ করে করে যে ব্রিডিং করাচ্ছেন তার একটা প্যাটার্ন পড়াশোনা করা, কার সাথে কোনটা ক্রস করালে কি আসছে, আবার সেটাকে ব্যাক ক্রস করিয়ে, আবার হয়তো অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স এর গাছের সাথে ক্রস করিয়ে, এই যে প্যাটার্ন গুলো উনি যখন দেখতে লাগলেন, হি ওয়াজ লুকিং এট সিম্পল ডিসক্রিট মানে ট্রেটস। কিরকম ট্রেট? লম্বা ছোট গাছ, তারপরে ইয়েলো অ্যান্ড গ্রিন কালার অফ দ্য সিড, পড কালার, ফ্লাওয়ার কালার, এগুলো সব ডিসক্রিট জিনিস যেটা উনি দেখতেন। আর এখান থেকেই ফর্মুলেট হলো দ্য পার্টিকুলার থিওরি অফ ইনহেরিটেন্স। আমি আগেও বললাম কি ওনার আগে সবাই ভাবতো কি সব ক্যারেক্টারিস্টিক্স একটা ব্লেন্ডিং কিংবা ডাইলিউশন ফর্ম, ডিসক্রিটলি হয়তো যায় না, একদম প্রপারলি কোনো একটা ইউনিট নেই যেটা দিয়ে
ইনহেরিটেন্সটা হচ্ছে। উনি কিন্তু সেটা বললেন না, উনি বললেন there is a unit, there is an inheritance unit that is getting transferred, and he named them as factors, যেটা আমরা এখন জানি genes, which is helping, and it is basically an inheritance that is involving reshuffling of these factors from generation to generation. Now, from this we come to one trait inheritance, যেটা আমরা পড়বো that একটা trait কি করে inherit হচ্ছে। কোনো একটা trait আমি নিতে পারি, এখানে আমরা একটা সিম্পল এক্সাম্পল নেব, সেখান থেকে আমরা দেখবো একটা trait কি করে inherit হচ্ছে। ফার্স্ট অফ অল উনি যেটা স্টার্ট করেছিলেন, উনি ট্রু ব্রিডিং প্লান্টস নিয়ে স্টার্ট করেছিলেন। What are true breeding plants? এখানে আছে parents with certain trait consistently passing the trait to every অফস্প্রিং, মানে হোমোজাইগাস হতে হবে প্লান্টটা। আমি যদি টল গাছকে, লম্বা গাছকে যদি প্লান্ট করাতে চাই, তাহলে আমাকে ট্রু ব্রিডটা পিক করতে হবে। কি করে? সেটা হোমোজাইগাসলি ডমিনেন্ট হওয়া উচিত, তার অ্যালিল সিকোয়েন্স হবে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তো পিওর যদি আমরা ব্রিডিং করে তাহলে কিন্তু অনেক কনসেপ্টটা ক্লিয়ার হয়। আর যখন আমরা একটা কোনো চুজ করছি ট্রেট, সেই ক্রস যখন আমরা সেটাকে ক্রসে বসাবো, সেই ক্রসটাকে আমরা বলি মোনো হাইব্রিড ক্রস। না, what is monohybrid cross? যেটা বললাম, when we are talking about the cross considering only one trait, and here for example we have taken that the stem size as the trait, so the parents here differ by a single trait. দেখো তোমরা, crossing the two pea plants that differ in stem size, তাহলে আমি দুটো গাছ নিলাম, দুটো মটর গাছ নিলাম, উনি নিয়েছিলেন, তার মধ্যে একটা লম্বা, একটা হাইটে শর্ট কিংবা ডোয়ার্ফ। এটা একদম পরিষ্কার চোখে বোঝা যাচ্ছে। তার জন্য আমাকে অ্যালিল ধরতে হবে। টলের জন্য আমি যদি ক্যাপিটাল টি ধরি, তাহলে ডোয়ার্ফের জন্য আমাকে স্মল টি কনসিডার করতে হবে। আর ক্যাপিটাল টি উইল বি হোমোজাইগাসলি টল, যেটা আমি আগেও বললাম, হোমোজাইগাস মানে সেম, and small t will be homozygously dwarf. এই দুটোকে যদি আমি ক্রস করাই, তাহলে আমি এরকম কিছু একটা পাবো। যখন দুটোকে ক্রস করাচ্ছি, তাহলে পি জেনারেশন যেটা লেখা আছে ওটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। ক্যাপিটাল টি ইজ মাই হোমোজাইগাস প্যারেন্ট, স্মল টি ইজ অলসো মাই হোমোজাইগাস রিসেসিভ প্যারেন্ট। ওদেরকে যখন আমি ক্রস করাবো, তাহলে ফার্স্ট অফ অল গ্যামিটস পাবো। একটা ডিপ্লয়েড অর্গানিজমের জন্য তার হ্যাপ্লয়েড গ্যামিট হবে। So this is P gametes, it's basically the parental gamete. So T crossing T will give me single t and single small t as gametes. When they're crossed, I will get F1 generation. What is F1 generation? This is the first offspring generation, যেটাকে আমি F1 বলছি। এই F1 জেনারেশনে অল টল প্লান্টস পাবো। যতই প্লান্টস আমরা পাবো, সবগুলোই কিন্তু টল প্লান্ট হবে, with genotypic constituency of T, capital T and small t. আচ্ছা, এরপরে আমি F1 গ্যামিটস যেটা পাবো, ক্যাপিটাল টি স্মল টি, সেটাকে আবার F1 এর সাথে ক্রস করাবো। F1 এর সাথে আবার ক্রস করালে কিন্তু আমি F2 জেনারেশন পাবো, or filial 2 generation পাবো। This F2 will give me this proper result of monohybrid cross. এখানে তোমরা ঠিক দেখতে পাবে একটা কমপ্লিট হোমোজাইগাস টল প্লান্ট, ক্যাপিটাল টি, তার পাশে heterozygous tall plant, capital T small t, তার নিচে again heterozygous plant, capital T small t, আর সবচেয়ে শেষে small t। তাহলে আমার ফেনোটিপিক রেশিও, মানে আমি যেরকম দেখতে পাচ্ছি, সেই রেশিওটা কি? 3 tall plants 1 short plants, means 3:1 is my phenotypic ratio. কিন্তু genotypic রেশিওটা একটু আলাদা হবে। এখানে কি আমি একটা homozygous tall পাবো, capital T 1, দুটো হেটেরোজাইগাস পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি 2, আর একটা পাবো স্মল টি। সো মাই জিনোটাইপিক রেশিও উইল বি 1:2:1. So this is Mendel's monohybrid cross. From this cross we come to the Mendel's principle, the principle of dominance.
What is it? That one allele masks another and one allele is always dominant over the other in the F1 generation. এটাই আমরা ওই ক্রস দেখে বুঝলাম কি দেখো ওখানে যে ক্যাপিটাল টিটা ছিল সেটা কিন্তু অন্যান্য প্লান্টের উপরে কিংবা অন্যান্য অ্যালিলের উপরে ডমিনেন্ট, স্মল টির উপরে ডমিনেন্ট। যেখানেও শুধু একটা ক্যাপিটাল টি থাকবে না কেন, প্লান্টটা লম্বাই হবে, গাছটা লম্বা হবে, টল হবে। ডোয়ার্ফ হতে গেলে, ছোট হাইটের হতে গেলে ওকে স্মল টি কে ডাবল ডোজ কিংবা দুটো থাকতে হবে একসাথে, তবে গিয়ে সেটা শর্ট প্লান্ট হবে। So this principle came out from that is the principle of dominance. The second principle যেটা আমরা দেখে বুঝলাম, that is principle of segregation. Segregation মানে আলাদা হয়ে যাওয়া। when gametes are formed, যখন আমি পি জেনারেশন থেকে গ্যামিটস এলাম, তাহলে ক্যাপিটাল টি যখন একসাথে ছিল সিঙ্গেল হয়ে গেল, সিঙ্গেল টি। দিস ইজ যখন কোনো ডিপ্লয়েড অর্গানিজমকে নিয়ে তার গ্যামিট কিন্তু এক্স্যাক্টলি হাফ হয়ে যাবে, একটা সেট অফ ক্রোমোজোমই যায় গ্যামিটে, তাহলে সেটা যখন হাফ হয়ে গেল, সো দিস আর গেটিং সেগ্রিগেটেড। ক্যাপিটাল টি আলাদা একটা গ্যামিটে গেল, স্মল টি আলাদা একটা গ্যামিটে গেল, কিংবা ক্যাপিটাল টি থাকলেও আলাদা আলাদা একটা গ্যামিটে যাবে। গ্যামিটে কিন্তু সিঙ্গেল কপি থাকবে, ডাবল কপি না। দিস ইজ the principle of segregation, which is stating as each individual have two factors in each trait, যেটা বোঝালাম। The factors segregate during gamete formation, যখন gamete formation হবে এরা segregate হয়ে যাবে। Each gamete will contain only one factor, and the fertilization which will give the new individual again will have the factors from both the traits. দুটোই parents থেকে একটা একটা gamete আসবে, fertilize করবে, আবার যে ফর্মটা পাবো সেটাই কিন্তু আমার আলটিমেটলি অফস্প্রিং এর কাছে যাবে। আচ্ছা, এখানে अगेन কিছু আসতে পারে, ডমিনেন্টও আসতে পারে, রিসেসিভও আসতে পারে। Now we'll come to dihybrid cross. What is dihybrid cross? মনোহাইব্রিড পড়লাম, মনো মানে একটা ট্রেট নিয়ে যখন কথা বলছি। ডাইহাইব্রিড মানে হবে যখন আমি দুটো ট্রেট নিয়ে কথা বলবো। এখানে একটা এক্সাম্পল দেওয়ার জন্য যেটা আমি বার করেছি, দ্যাট ইজ পার্পল ফ্লাওয়ার এন্ড হোয়াইট ফ্লাওয়ার। পার্পলটা এখানে ডমিনেন্ট, হোয়াইটটা এখানে রিসেসিভ, এন্ড দি স্টেম লেন্থ যেটা আগেও ছিল টল এন্ড ডোয়ার্ফ অর টল এন্ড শর্ট। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কি হবে যখন আমি টল এন্ড পার্পল যেটা একদম টোটালি ডমিনেন্ট প্লান্ট সেটাকে এক্সট্রিমলি একটা রিসেসিভ প্লান্ট উইচ ইজ শর্ট অলসো হ্যাভিং হোয়াইট ফ্লাওয়ার্স তার সাথে যদি ক্রস করায়, তাহলে আমি কি কি গ্যামিটস পাবো? ক্যাপিটাল টি এন্ড ক্যাপিটাল পি, স্মল পি। সেটাকে যখন, এটা আমার প্যারেন্টাল জেনারেশন, এটাকে যখন আমি ক্রস করাবো আমি অনেকগুলো ফর্মস পাবো। এটা আমার F1 জেনারেশন। এখানে কিন্তু অল উইল বি ডমিনেটেড, সবগুলো টল হবে, পার্পল হবে, এখানে আর কিছু এক্সট্রা নতুন করে কিছু আসবে না, সবকিছু ডমিনেন্সের দিকে যাবে। বাট চেঞ্জ তখন হবে যখন আমি F1 কে আবার সেলফ ক্রসিং করাবো। F1 জেনারেশনের গাছগুলোকে আবার নিজেদের সাথে যদি মেট করায়, তাহলে we will get something which is a dihybrid cross and which is a different ratio altogether. এখানে তোমরা দেখতে পাবে কি কি পাচ্ছি আমি। ডিফারেন্ট একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, ক্যাপিটাল টির সাথে স্মল পি আছে, স্মল টির সাথে ক্যাপিটাল পি আছে। এই যে ডিফারেন্ট একটা মিক্স ম্যাচিং হয়ে আমি অনেকগুলো জেনোটাইপ আর অনেকগুলো ফেনোটাইপ পাচ্ছি। কি কি পাচ্ছি তার মধ্যে? নাম্বার 1, 9খানা টল পার্পল প্লান্ট পাচ্ছি, 3টে টল হোয়াইট প্লান্ট পাচ্ছি, 3টে শর্ট পার্পল প্লান্ট পাচ্ছি, আর একটা শর্ট হোয়াইট প্লান্ট পাচ্ছি। সো মাই ফিনোটিপিক, দেখতে যেরকম গাছগুলো, মাই ফিনোটিপিক রেশিও উইল বি 9:3:3:1. Different combinations is that what I am getting in dihybrid cross F2 generation. F1 এ সবাই সেম ছিল, F2 জেনারেশন যখন আমি এলাম তখন আমি দেখলাম এই ডিফারেন্ট টাইপ অফ ফেনোটিপিক রেশিও। জেনোটিপিক রেশিওটা আরেকটু ডিফারেন্ট, সেটা এবার দেখি। ম্যাডামকে আমি একটুখানি থামাচ্ছি, আমাদের হ্যাঁ হ্যাঁ কিন্তু খুবই কম,
তো আপনি বাস এই একটা লাস্ট, হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এটা বাস শেষ হয়ে গেছে। হ্যাঁ বাস শেষ হয়ে গেছে। তাহলে আমরা জেনোটিপিক রেশিওতেও সেটাই দেখবো, that it is a different ratio than the phenotypic ratio. From dihybrid cross we only get one, the last principle, that is the principle of independent assortment, that is member of one gene pair segregate independently from other gene pair into when it is going through gamete formation. যখন gamete formation হবে সবাই একের অপর থেকে ইন্ডিপেন্ডেন্ট, assortment আলাদা আলাদা হয়ে যাওয়া, ডিফারেন্টলি হয়ে যাওয়া, সো ইট ইজ টোটালি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট না। সো আই হোপ দ্যাট এই পার্টটা সবারই, এটা আমাকে এই লেকচারটাই অবধি, কোনো সমস্যা হবে না। সুতরাং আপনাকে আরো একবার ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো থ্যাংক ইউ সো মাচ সৃজিতা। এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র হাই নিউজে। হাই নিউজ নির্ভীক, নিরপেক্ষ।